শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। সরকারি নির্দেশে হ্যাঁ ভোটের পক্ষে নেমেছেন প্রজাতন্ত্রের কর্মচারীরা। নির্বাচন কমিশন বলছে এ ধরনের প্রচার দণ্ডনীয় অপরাধ। পদত্যাগের পরেও সরকারি বাসা ছাড়েননি সাবেক উপদেষ্টা আসিফ ও মাহফুজ। সরকারি বাসায় এনসিপির কার্যক্রম চালাচ্ছেন আসিফ ভুঁইয়া। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। নির্বাচন কমিশন বলেছে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন। তবে তিনি গণভোটে হ্যাঁ এর পক্ষে বা না এর পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে কোনোভাবে আহ্বান জানাতে পারবেন না। 29 জানুয়ারি বৃহস্পতিবার সব রিটার্নিং কর্মকর্তাকে দেওয়া চিঠিতে ইসি আরও বলেছে এ ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ 2025-এর ধারা 21 এবং গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এর অনুচ্ছেদ 86 অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। রিটার্নিং কর্মকর্তাদের এই বিধান অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন প্রশ্নে গণভোট হবে। সরকার ইতিমধ্যে হ্যাঁ ভোটের পক্ষে ব্যাপক প্রচার চালাচ্ছে। সরকারের উপদেষ্টাদের পাশাপাশি বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানও প্রচারে অংশ নিচ্ছে। একটি পক্ষ নিয়ে প্রচার চালানোর সুযোগ আছে কিনা এ প্রশ্ন বেশ কিছুদিন ধরে আলোচিত ছিল। অন্তর্বর্তী সরকারের অধীনে যখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় দেশ উন্মুখ, তখন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই প্রাণহানি জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। বিশ্লেষকরা বলছেন, শেরপুরের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে জামায়াত নেতার মৃত্যু কেবল একটি বিচ্ছিন্ন সংঘর্ষ নয়, বরং এটি বাংলাদেশের রাজনীতির এক পুরনো ও অন্ধকার অধ্যায়ের পুনরাবৃত্তির সংকেত কিনা সে প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, নির্বাচনের প্রাক্কালে সহিংসতা এদেশে এক নিয়মিত সংস্কৃতিতে পরিণত হয়েছে। 1990-এর পরবর্তী প্রায় প্রতিটি নির্বাচনের আগেই আমরা দেখেছি রাজপথে ক্ষমতার লড়াই এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে অসহিষ্ণুতা। অতীতে মূলত আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে এই সংঘাত সীমাবদ্ধ থাকলেও বর্তমান প্রেক্ষাপটে একই আদর্শিক বলয়ের দলগুলোর মধ্যে সংঘর্ষ এক নতুন মাত্রার জটিলতা তৈরি করছে। অন্তর্বর্তী সরকারের অধীনে যখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় দেশ উন্মুখ, তখন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই প্রাণহানি জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। শেরপুরে নির্বাচন ইশতেহার পাঠ অনুষ্ঠানে সংঘর্ষে জামায়াতে ইসলামের এক নেতা নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার সরকার প্রধানের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, সহিংসতায় যে কোনো প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং গভীরভাবে দুঃখজনক। ত্রয়োদশ সংসদ নির্বাচন আর মাত্র 2 সপ্তাহ দূরে। এ অবস্থায় বিএনপি ও জামায়াতে ইসলামী সহ সকল রাজনৈতিক দলকে দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শন এবং সমর্থকদের সংযম নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। প্রধান উপদেষ্টা দপ্তর বলছে, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা, ভীতি প্রদর্শন ও প্রাণহানির কোনো স্থান নেই। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করার প্রায় 2 মাস পর মাহফুজ আলম বললেন, নির্বাচনের আগে মন্ত্রীপাড়ার সরকারি বাসা ছেড়ে দেবেন। আর 1 মাস আগে বাসা ছেড়েছেন বলে দাবি করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে সরকারি বাসা ছেড়েছেন বলে দাবি করলেও বুধবার রাতে ছাত্রদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে যোগ দেওয়া আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হেয়ার রোডের বাসা নিলয় 6 গিয়ে একজন দায়িত্বরত কর্মচারীর সঙ্গে কথা বলে জানা যায়, তিনি এখনও বাসা ব্যবহার করছেন। তার বাসায় দায়িত্বরত আরেকজন কর্মচারীও বলেন, স্যার তো আছেন, বাসা ছাড়েননি। তবে 27 বছর বয়সী সাবেক উপদেষ্টা বেশিরভাগ সময় পরিবাগের বাসায় থাকেন বলেন তিনি। নিলয় 6-এর আশেপাশে উপদেষ্টাদের বাসায় দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্য বলেন, এখানে তিনি নিজেদের কার্যক্রম পরিচালনা করেন, লোকজন নিয়ে আসেন, এখানে থাকেন। আসিফ ও মাহফুজ আলম পদত্যাগ করার পর 50 দিন ধরে সরকারি বাসায় রয়েছেন। এরই মধ্যে আসিফ মাহমুদ জাতীয় নাগরিক পার্টি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে নতুন অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে শারীরিক বা মৌখিক লাঞ্ছনার পাশাপাশি ডিজিটাল মাধ্যমের অনাকাঙ্ক্ষিত আচরণকেও যৌন হয়রানি হিসেবে গণ্য করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তিরস্কার থেকে শুরু করে চাকরিচ্যুতি বা স্থায়ী বহিষ্কারের বিধান রাখা হয়েছে। নতুন আইন অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানে অভিযোগ কমিটি গঠন বাধ্যতামূলক এবং 90 দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে।
কলকাতার উপকণ্ঠ আনন্দপুরের দুটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর 21টি দেহাংশ উদ্ধার করা হয়েছে। মৃতদেহগুলো পুড়ে বিকৃত হওয়ায় পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নিয়েছে পুলিশ। এখন পর্যন্ত 27 জন নিখোঁজ থাকার তথ্য পাওয়া গেছে। গত রোববার শেষ রাতে একটি ডেকোরেটর ও মোমো কারখানায় এই আগুন লাগে। অগ্নি নির্বাপন ব্যবস্থায় গাফিলতির অভিযোগে গুদাম মালিক গঙ্গাধর দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজ্য সরকার নিহতদের পরিবারকে 10 লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। 29 জানুয়ারি বৃহস্পতিবার আবার বেড়েছে সোনার দাম। বেড়েছে ভরি প্রতি 16,213 টাকা। তাতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে 2,86,000 টাকা। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। সেই সঙ্গে এক ধাপে সোনার দাম আর কখনোই এতটা বাড়ানো হয়নি। নতুন দর বৃহস্পতিবার সকাল 10:15 কার্যকর হয়েছে। যে গতিতে সোনার দাম বাড়ছে তাতে বাজার বিশ্লেষকেরা মনে করছেন সোনার দাম 3 লাখ টাকা স্পর্শ করতে হয়তো খুব বেশি সময় লাগবে না। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। ভারতে অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপে নিরাপত্তাজনিত কারণে খেলতে যাচ্ছে না বাংলাদেশ। এই টুর্নামেন্টে অংশ না নেওয়ায় আপাতত কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট নেই জাতীয় দলের খেলোয়াড়দের। তাই এই সময় ক্রিকেটারদের সক্রিয় ও মানসিকভাবে প্রস্তুত রাখতে ফিটনেস ও কন্ডিশনিং ক্যাম্প আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেট পরিচালনা বিভাগে অনুষ্ঠিত এক সভায় 29 জানুয়ারি এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিবি সূত্রের বরাতে একটি জাতীয় দৈনিক জানিয়েছে, জাতীয় দলের পুলের ক্রিকেটারদের নিয়ে এই কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে 1 ফেব্রুয়ারি থেকে, যা চলতে পারে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।